প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আশা করি সবাই তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। প্রথমে আমার পরিচয় পর্বটি নিয়ে নাও। ইমামুল কৃষ্ণ হালদার, সহকারী শিক্ষক, ইস্কাটনগর উচ্চ বিদ্যালয়। আজকের বিষয় হচ্ছে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অর্থাৎ আর্থিক অবস্থান বিবরণী দশম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা নিট ক্রয়ের সূত্রটি জানবো, যে নিট ক্রয় কিভাবে নির্ণয় করা হয়। অর্থাৎ ক্রয় মূল্য থেকে ক্রয় ফেরত বাদ দিতে হবে, কারবার বেটটা যদি থাকে বাদ দিতে হবে, যদি পণ্য উত্তোলন থাকে বাদ দিতে হবে, বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিতে হবে, এরপর যোগ করতে হবে অলিখিত ক্রয়, যদি অলিখিত ক্রয় থাকে। এই সমন্বয়গুলি যদি না থাকে তাহলে জোর করে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না। যদি থাকে সমন্বয় থেকে পরে মিলে, তাহলে আমরা এগুলি সমন্বয় সাধন করব। তাই নিট ক্রয়ের পরে আমরা চলে যাব, যে আমরা জানি যে এখানে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা হচ্ছে কিসের জন্য? মুনাফার জন্য ক্রয় এবং বিক্রয় করা হচ্ছে। এবার আসলে নিট বিক্রয় কিভাবে নির্ণয় করে। নিট বিক্রয়, বিক্রয় মূল্য এর সাথে যদি বিক্রয়িত পণ্য ফেরত আসে তাহলে বাদ দিতে হবে, কারবারি বাট্টা। এবার কোনো কারণে যদি বিক্রয় মূল্য হ্রাস পায় তাহলে সেটাও বিয়োগ করতে হবে। এবার যোগ করতে হবে অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় যোগ করার পর আমরা পেয়ে যাব নিট বিক্রয়। আমরা জানি মুনাফা লাভের আশায় পণ্য বিক্রয়ের সাথে বিভিন্ন বিক্রেতার অনেক খরচ জড়িত আছে, যেমন ক্রয়, মজুরি, পরিবহন, তারপর বিজ্ঞাপন খরচ, বেতন, আরো অনেক ধরনের খরচ রয়েছে। এখন আমরা বের করব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা মোট মুনাফা পেয়ে যাই। তাই প্রথম হলো প্রারম্ভিক মজুত পণ্য, এরপর হচ্ছে নিট ক্রয়, এবার ক্রয় পরিবহন, আন্তঃ পরিবহন বা বহি পরিবহন যদি থাকে, মজুরি, জাহাজ ভাড়া, ডক চার্জ, তারপরে আমদানি শুল্ক, গুদাম ভাড়া, আবগারি শুল্ক, তাপ ও বিদ্যুৎ, ড্রয়িং অফিস বেতন, গ্যাস ও পানি, সমাপনী মজুত পণ্য এবার বাদ দিতে হবে। অর্থাৎ মোট যোগ করার পর সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পর আমরা পেয়ে যাবো বিক্রিত পণ্যের ব্যয়। এরপর এই যে ভিতরে যে এন্ট্রিগুলি আছে, যদি কখনো কোনো খরচ বকেয়া থাকে তাহলে যোগ হবে এবং অগ্রিম থাকলে বিয়োগ হবে। এই ছিল আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। এরপর আমরা চলো মোট মুনাফা কিভাবে নির্ণয় করা হয়। মোট মুনাফা অর্থাৎ নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব, বাদ দিলে আমরা কি পাবো? অর্থাৎ মোট মুনাফা পাবো। এরপর চলে আসবে আমরা বাড়ির কাজ একে, যেহেতু দুটি বাড়ির কাজ আমাদের দেওয়া আছে। এখানে প্রথমে এখানে আছে মূলধন, বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুত পণ্য বিক্রয়, 10% বিনিয়োগ, বেতন, প্রশিক্ষণ ভাতা, আড়তপত্র, কমিশন, প্রাপ্ত বাট্টা, পাওনাদার। 4 মাসের বেতন বকেয়া আছে, আড়তপত্রের উপর 10% অবস্থায় ধরতে হবে, প্রাপ্য কমিশন 4,000 টাকা, হিসাবভুক্ত হনে। প্রথম হচ্ছে মোট মুনাফা। আমরা জানি বিক্রিত পণ্য থেকে যদি আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিই তাহলে আমরা মোট মুনাফা পাবো। তাহলে আমরা বিক্রিত পণ্য থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলাম, তাহলে আমরা মোট মুনাফা পেয়ে যাব। তাহলে মোট মুনাফা আসবে 1,73,000 টাকা। এবার বলছে কি মোট মুনাফা 1,73,000 বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে। তাই আমরা জানি বিশদ আয় বিবরণীর ঘরের সংখ্যা হচ্ছে বিবরণ এবং 3টি টাকার ঘর হয়। তাহলে প্রথমে আমরা মোট মুনাফা নিলাম ফাইনাল কলামে, অর্থাৎ থার্ড কলামে। এরপর আমরা জানি মোট মুনাফা থেকে প্রথমে বাদ দিতে হয় পরিচালন ব্যয়। তাই পরিচালন ব্যয় প্রথমে আসবে, যেমন বেতন, বেতন আছে 72,000 টাকা, তাই লেখা আছে বেতন 4 মাসের বকেয়া। তাহলে রেওয়া মিলে দেওয়া আছে 8 মাসের বেতন, তো 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 9,000 টাকা। তা 9,000 টাকা হবে 1 মাসের বেতন, তার সাথে গুণ করতে হবে 4, অর্থাৎ 4 নং 36,000 টাকা। তাহলে 72,000 সাথে আমরা 36,000 টাকা যোগ করব, যোগ করে আমরা সেকেন্ড কলামে নিলাম। এরপর আছে প্রশিক্ষণ ভাতা, এটা সেকেন্ড কলামে যাবে। আড়তপত্র যেহেতু দেওয়া আছে 1 লক্ষ টাকা, অবচয় আছে 10%, তাহলে আমরা লিখবো আড়তপত্রের অবচয় 10% আসে 10,000 টাকা। তা আমরা 10,000 টাকা নিলাম। এবার কমিশন, যেটা ডেবিট পাশে আছে সেটা পরিচালন ব্যয়, তাহলে ডেবিট পাশে 7,200 টাকা আমরা নিলাম। প্রাপ্ত বাট্টা আসবে না, পাওনাদার আসবে না। তাহলে এখন এটা হচ্ছে হলো আমাদের
পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় মোট যোগ করে আমরা মোট মুনাফা থেকে বাদ দেবো, পাবো আমরা পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করব অন্যান্য আয়। তো অন্যান্য আয় আছে হলো বিনিয়োগের। বিনিয়োগ আছে কত? 10% বিনিয়োগ 1,20,000 টাকা। তো 1,20,000 টাকা আছে 12,000 টাকা। তো আমরা 12,000 টাকা নিলাম সেকেন্ড কলামে। এরপর আছে হলো প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা আছে 11,000। 11,000 টাকা যোগ করার পরে আর আমাদের অন্যান্য ব্যয় নাই, এটা আয়ের সাথে যোগ করার পর আমরা যে টাকাটা আসবে সেটা হচ্ছে আমাদের নিট মুনাফা। তো নিট মুনাফা আসবে 60,000 টাকা। এই 60,000 টাকা ধরে কিন্তু আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। গ নম্বরে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, সেটা হচ্ছে ওই বিবরণ, 3টি টাকার ঘর। আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে আছে চলতি সম্পদ। তো চলতি সম্পদ হচ্ছে সমাপনী মজুত পণ্য 58,000 টাকা। এরপর প্রাপ্য কমিশন 4,000 টাকা। এরপর সমাপনী মজুত পণ্য নিলাম, কমিশন পাওনাদার যাবে না। তো এই দুইটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। এবার দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে হলো 10% বিনিয়োগ 1,20,000 টাকা আমরা নিলাম, এটা সেকেন্ড কলামে। এরপরে আসবে আমাদের অর্থাৎ স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ একটা আছে শুধু আরবপত্র। আরবপত্র আমরা 1,00,000 টাকা নিলাম, নেওয়ার পরে আমরা বিয়োগ করলাম বাদ অবস্থায়। অবস্থায় বিয়োগ করলে আমরা মোট সম্পদ, এখন চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ সবগুলি যোগ করলে আমরা মোট সম্পদ পাবো। এরপর আসে হলো দায় সমূহ কি কি। প্রথমে চলতি দায়। তো চলতি দায়ে প্রথমে পাওনাদার যাবে 40,000 টাকা। এরপর ওই যে অর্থাৎ 4 মাসের বেতন বকেয়া ছিল 36,000 টাকা, ওই টাকাটা নেব। এগুলো চলতি দায়। এবার দীর্ঘমেয়াদী দায় আমাদের এখানে নেই, যদি না থাকে তাহলে আমরা মালিকানা সত্ত্বে যাবো। তো মালিকানা সত্ত্বে মূলধন আছে প্রথমে 1,48,000 টাকা। এটার সাথে আমরা যোগ করবো নিট মুনাফা। নিট মুনাফা 60,000 টাকা ছিল। এবার মোট দায়গুলি যোগ করলে আমাদের অর্থাৎ সম্পদ এবং দায় সমান হবে। তাহলে আর্থিক অবস্থার বিবরণী যখন দুই পাশে সম্পদ এবং দায় সমান হয় তাহলে বুঝতে হবে যে অঙ্কে কোনো ভুল নেই। এই ছিল বাড়ির কাজ 1। এরপরে আমরা চলে আসবো বাড়ির কাজ 2-এ। এখানে দেখো জান্নাত এন্টারপ্রাইজ 2018 সালে জুন মাসে আর কি এই ব্যবসা প্রতিষ্ঠানটা ক্লোজ করছে এবং যার মোট মুনাফা ছিল 1,28,000 টাকা। এখানে মোট মুনাফা দেওয়া আছে। তাহলে সমাপনী মজুত পণ্য লাগছে 1,28,000 টাকা। বাড়ির ভাড়া বলছে 2 বছরের জন্য পাওয়া গেছে, তাহলে 1 বছর অগ্রিম পেয়েছে। অফিস সরঞ্জাম 7.5% অবশ্যই ধরতে হবে। কমিশন বাবদ 2,000 টাকা অনাদায়ী আছে। প্রথম বলছে নিট বিক্রয় 3,56,000 টাকা ধরে বিক্রিত পণ্যের ব্যয়। আমরা জানি নিট বিক্রয় থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমরা মোট মুনাফা পাবো। তাহলে অর্থাৎ এখানে সমাপনী মজুত পণ্য আছে 1,28,000 টাকা আর নিট বিক্রয় আছে 3,56,000। 3,56,000 টাকা থেকে আমরা এটা বিয়োগ করলে আমরা মোট মুনাফা পাবো। এই মোট মুনাফা ধরেই কিন্তু আমাদের বিশদ-আয় বিবরণী প্রস্তুত করতে হবে। খ নম্বরে আমরা জানি বিবরণ টাকা 3টা টাকার ঘর হয়। উপরে আমরা জানি যে কি লিখতে হয়, জান্নাত এন্টারপ্রাইজ বিশদ-আয় বিবরণী 30 জুন, তারপর 2018 সমাপ্ত বছরের জন্য লিখলাম। প্রথমে আমরা মোট মুনাফা নিলাম। মোট মুনাফার সাথে আমরা কি করব, থেকে আমরা প্রথমে বিয়োগ করব পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়তে বেতন আছে আরো 6 মাসের, অর্থাৎ এখানে 6 মাসের বেতন 72 আরো 72,000 টাকা চলে 1,44,000 টাকা হবে। প্রাপণের প্রদান আসবে না, বাড়ি ভাড়া আয় আসবে না, পুঞ্জীবিত অবস্থায় আসবে না, বিনিয়োগ এখানে আসবে না, কমিশন হবে অর্থাৎ যেটা ডেবিট পাশে আছে 3,000 টাকা। বিনিয়োগের সুদ এখানে আসবে না, বন্ধক ঋণ এটা অন্যান্য ব্যয়। তাহলে আমরা অর্থাৎ আরবপত্রের উপর অর্থাৎ অফিস সরঞ্জামের উপর আমরা 7.5% আমরা অবস্থায় ধরবো। 2 লক্ষ টাকা 2,40,000 টাকা আসে 18,000 টাকা। এই 18,000 টাকা আমাদের অবস্থায় হিসেবে ধরলাম। পরিচালন ব্যয় বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমাদের যদি ক্ষতি হয় তাহলে পরিচালন ক্ষতি হবে, যদি আয় হয় তাহলে আয় হবে। পরিচালন ক্ষতি বা আয় থেকে আমরা বাদ যোগ করবো অন্যান্য আয়। তো অন্যান্য আয় আছে কত, এখানে বিনিয়োগের সুদ দেওয়া আছে 4,000 টাকা, কিন্তু বিনিয়োগের সুদ 1,00,000 টাকায় 8% আসবে 8,000 টাকা। তাহলে আমরা বিনিয়োগের সুদ এর সাথে আরো যোগ করবো কত, 4,000 টাকা যোগ করে আমরা সেকেন্ড কলামে নিলাম। এরপর কমিশন আছে 2,000 টাকা, কমিশন অনাদায়ী রয়ে গেছে আরো 2,000 টাকা। তাহলে এই 2,000 টাকা আমরা যোগ করলাম। যোগ করার পর আমরা যদি দেখি যে
নেট ক্ষতি হয়, তাহলে নেট ক্ষতি আসবে 3, নেট মুনাফা হয় নেট মুনাফা। তা নেট ক্ষতি সম্ভবত 27,000 টাকা হবে। এই 27,000 টাকা ধরে আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা জানি যে, আর বন্ধকি ঋণ, বন্ধকি ঋণ হচ্ছে একটা অন্যান্য ব্যয়। এখানে বন্ধকি ঋণে এখানে একটা তারিখ রয়ে গেছে, এখানে হবে অর্থাৎ 1/2/2018, তার মানে 5 মাসের আমাদের সুদ ধরতে হবে। তাহলে 10%-এ 1,20,000 টাকা আসে, 12,000 টাকা। তো 12,000 টাকা যদি 1 বছর হয়, তো 1 বছর 1 মাসে কত? 1,000 টাকা। তাহলে 5 মাসের সুদ হবে কত? 5,000 টাকা। এই 5,000 টাকা আমাদের অন্যান্য ব্যয়, বিয়োগ করার পর যা হবে সেটা যদি নিট লাভ হয় নিট লাভ, আর যদি নিট ক্ষতি হয় নিট ক্ষতি। এইগুলো আমাদের বিষাদায় বিবরণী। এরপর চলে আসবো আমরা আর্থিক অবস্থার বিবরণীতে। আর্থিক অবস্থার বিবরণীতে ওই যে বিবরণ 3টে টাকার ঘর হয়। প্রথমে চলতি সম্পদ। চলতি সম্পদগুলি কি কি আছে? প্রাপ্য নোট চলতি সম্পদ, বিনিয়োগের সুদ চলতি সম্পদ, তারপরে আসবে হলো তোমার কমিশন বাবদ অনাদায়ী রয়েছে 2,000 টাকা, এরপর সমাপনী মজুত পণ্য, এটা হচ্ছে চলতি সম্পদ। এবার দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে কি? 8% বিনিয়োগ 1 লক্ষ টাকা, আমরা ফাইনাল কলমে নিলাম। এরপর স্থায়ী সম্পদ অর্থাৎ অফিস সরঞ্জাম আমাদের আছে হলো 2,40,000 টাকা। তাহলে 2,40,000 টাকা এতে বাদ দিতে অবচয়, তাহলে পুঞ্জীবিত অবচয় আছে তোমার 12,000 টাকা। এই 12,000 টাকার সাথে আমাদের যে 18,000 টাকা অবচয় ছিল, এটা যোগ করে তারপর বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর আমরা ফাইনাল কলমে নিলাম। এই গেল মোট সম্পদ। এরপর হলো মোট দায়। দায়তে প্রথমে আসবে চলতি দায়। চলতি দায়তে আছে প্রদেয় নোট, তারপর আছে তোমার বকেয়া বেতন, হ্যাঁ, বাড়ি ভাড়া অগ্রিম পাইছিলাম 1 বছরে 3,000 টাকা, সেই 3,000 টাকা নিতে হবে। এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ দায়, সেটা হচ্ছে বন্ধকি ঋণ, একবারই নিলাম। এরপর আসবে তোমার মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধন, বাত উত্তোলন, যোগ নিট লাভ। যোগ করার পর আমাদের আসবে মোট সম্পদ এবং মোট দায়। যদি সমান হয় তাহলে অঙ্ক মিলে গেছে, অঙ্কে কোনো ভুল নেই। এই ছিল আমাদের 2টি বাড়ির কাজ। তোমরা এই বাড়ির কাজ 2টি করে সুন্দরভাবে ইনবক্সে জমা দেবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।